মানে এর চেয়ে বড় বৈষম্য কী হবে? আমি যে কাজ করছি উনিও সেই কাজ করছেন, তা আমাদের দুইজনকে দুই রকম সুবিধা দেবেন কেন? আমাদের দুইজনকে দুই রকম বেতন দেবেন কেন? আমাদের দুইজনকে অন্যান্য সুবিধা যা আছে সেগুলো দুই রকম দেওয়া হবে কেন? একটা হতে পারে, ধরেন 54,000 বর্গ মাইলের মধ্যে আমি তো মনে করি 20 কোটি লোক বাস করে, সরকারি সেন্সাস বলে 18 কোটি। এই 18 কোটি লোকের কতজন চাকরিতে আছে, কত ধরনের চাকরিতে আছে, সব কিছু বুঝে শুনে রাতারাতি বৈষম্য দূর করা যাবে এরকম তো বলা যায় না, সময় লাগবে। কিন্তু বৈষম্যটা তৈরি করলেন কেন এতগুলো বছর ধরে? আমাদের দেশের স্বাধীনতার 54 বছর হয়েছে, তার মানে বাংলাদেশ এখন যুবকও নয়, প্রৌঢ় হয়ে গেছে। রীতিমতো একজন অভিজ্ঞ, দক্ষ, বোঝা সম্পন্ন একটা দেশ হবার কথা এটা। এই 54 বছরের মধ্যে কত ধরনের বৈষম্য দেখেন। মানুষ যখনই সুযোগ পেল তখনই সবাই বৈষম্য নিয়ে কথা বলতে শুরু করলো। সত্যি বিষয় হলো যে এর আগে বৈষম্য কেন, নিজেদের সুখ দুঃখ অভাব অভিযোগ নিয়ে কথা বলারই সুযোগ পাওয়া যেত না। মানে এত বড় যে মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের পরে যে সরকারটা আসলো, সবাই তো মনে করেছিল মানে নদী নদী রক্ত দিয়ে যে দেশ কিনলাম সে দেশে কথা বলতে পারবো না, এটা হয় নাকি? কিন্তু অবস্থাটা তাই হলো। শাসন 2 বছর 2.5 বছর যেতে না যেতেই সেই সরকার, শেখ মুজিবের সরকার, একদলীয় শাসন কায়েম করে দিল। মানে বাঘ, ব্যক্তি, সংগঠন, মুদ্রণ, প্রকাশনা কোনো কিছু করা যাবে না সরকারের ইচ্ছার বিরুদ্ধে। হয়তো এই যে কথায় বলে না, পেটে দিলে পিঠে সয়, আপনি পেটেও দিচ্ছেন না কিন্তু পিঠে নিরন্তর নির্যাতন করে যাবেন, সেরকম করে কেন? আমি আবারও বলি, ধরেন কত রকম চাকরি আছে, বেতন স্কেল কত রকম আছে, ওয়েজের কত রকম পার্থক্য আছে, তাদের মধ্যে কত রকম বৈষম্য আছে, এগুলোর উপরে এখন পর্যন্ত কোনো বিস্তারিত বিবরণ আমি অন্তত পাইনি যে একসাথে পড়ে দেখতে পারি যে মানুষে মানুষে এত বৈষম্য করা হয়েছে। অথচ যারা ক্ষমতায় এলেন তারা কিন্তু এটাই বলেছিলেন যে তারা বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠা করতে চান, এখনও তাই বলেন। আমি একদম খুব প্রথমেই জিজ্ঞেস করি, ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমরা সবাই খুবই উৎসাহী হয়েছিলাম না, এত বড় একটা মানুষ এবার দেশের শাসন দিচ্ছে, শাসনের ভার নিয়েছেন, এবং উনি আর যাই হোক এর আগের যে সরকার ছিল বা সরকারগুলো ছিল তাদের মতো চোর, ছেঁচড়া, লুটেরা যেমনে পারি টাকা বানাই, ওই জন্যে এমপি হব, ওই জন্য নেতা হব, এই ধান্দার লোক তো তারা নয়। ডক্টর ইউনূসও নন, বা তার সাথে যারা আছেন উপদেষ্টা, সবার কথা বলছি না, বাট বেশিরভাগ ওই রকম ধান্দাবাজ লোকটা যে তারা টাকা বাড়াবার জন্যে, যে কোনোভাবে নিজেদের আকার গোছাবার জন্যে এখানে এসছেন তা নয়। কিন্তু তারাও এই 1 বছরে কি করেছে আপনারা নিজেদের দেখে বুঝছেন। আমি এই পর্যন্ত 5 আগস্টের পরে এই রকম পেশাজীবী চাকরিজীবীদের অনেকগুলো সমাবেশের দাওয়াত পেয়েছি। আমি যেখানে যেখানে পেরেছি সেখানে গেছি, কারণ আমার মনে হয়েছে বিষয়টা আমার বোঝা উচিত। আমার মনে হয়েছে বিষয়টা যারা রাজনীতি করেন তাদের সবার বোঝা দরকার। হঠাৎ করে কেউ বলল কি ব্যাপার, আমরা আসলাম আর সবাই খালি দাবিই বলছেন, এটা কোন কথা? একটু বসতে দেন ঠিক মতো। তো আপনারা যে তাদেরকে বসতে দেবেন, নিজেরা কি বসে থাকতে পারছেন আরামে শান্তিতে? নাকি সবসময় একটা পোকা কামড়াচ্ছে, সবসময় একটা কষ্ট দংশন করে, সবসময় নিজের পরিবারের দিকে, ছেলেমেয়ের দিকে, স্ত্রীর দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকালে মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে এইরকম আমি দেখেছি যে একই চাকরিতে, মানে একই অফিসের চাকরিতে হয়তো ধরেন 20টা গ্রেড আছে বেতনের, সবচাইতে নিচে যা বেতন উনি হয়তো কোনো রকমের 1000-10-12 টাকা পান, আর যার উপরে 1 নম্বর গ্রেডে আছেন তিনি পান 2 লক্ষ টাকার উপরে। আচ্ছা, 10-12 হাজার টাকা দিয়ে ঢাকা শহরে কোনো পরিবার চলতে পারে?
তো এটা কোন ধরনের পরিহাস? এখন যদি ধরেন কালকে আপনারা আমাকে বলেন ভাই ঠিক আছে আপনি এখন প্রধানমন্ত্রী হন, দেখি কি করতে পারেন, তো পরশু দিন আমি সব করে দিতে পারবো, এরকম ফালতু কথা কখনো বলি না, এখনো বলছি না আমি। কিন্তু আমার মনের মধ্যেই কষ্ট সবসময় থাকতে হবে। আমি যদি জনতার প্রতিনিধি হতে চাই, জনতার নেতা হই, যদি সেই কথা বলি, তাহলে মানুষের দুঃখে যে আমার মন কাঁদে, তাদের দুঃখ যে দূর করবার চেষ্টা করি, এটুকু মানুষের অন্তত বুঝতে হবে। কিন্তু মানুষ তো বুঝছে না। এই যতগুলো সমাবেশ হয় প্রেস ক্লাবের সামনে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষই আন্দোলন করে, যেখানে যেখানে আমি যাই সবাই বলতে বলতে শেষ পর্যন্ত এটা বলেন, ওরা তো আমাদের দুঃখ বোঝে না, কোনোদিনও বুঝবে না, কারণ তারা এই কষ্ট করেনি কোনোদিন। ওই বলে না, সাপে না কামড়ালে আপনি সাপের কামড়ের ব্যথা বুঝবেন কিরকম করে। এখানেও সেরকম। আপনি বেতনে যদি 12,000 টাকা পান, আপনার স্ত্রী এবং 2টি সন্তান সহ ঢাকায় যে বাসায় থাকবেন, তার ভাড়া কত লাগবে? তারপরে খাবেন কি, চলবেন কি, ছেলে মেয়েদের লেখাপড়া হবে কিভাবে? এই দেশের জন্য তো লড়াইটা হয়নি। মানে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যতগুলো লড়াই করেছি, আমাদের প্রত্যেকেরই চোখে তো এই স্বপ্নই ছিল একটা ভালো জীবন চাই। ধরেন আপনারাও যে আজকে এখানে আসছেন, আবহাওয়া তো বেশ খারাপ, বৃষ্টি হচ্ছে। আমি সেই 11টার আগে রওনা হয়েছি, মাত্র সে পৌঁছালাম। রাস্তায় যেখানে যেমন ভাবে চলছে গাড়ি ঘোড়া, কোনো দেখাশোনার লোক নাই। জ্যামটাকে কেউ কোনো বিষয় মনে করছে মানুষের কষ্ট, জ্যাম থাকলে আমরা কি করব, সরকারের এরকম একটা অ্যাটিটিউড। ঠিক ওই একই রকম ভাবে আমি বলছি, তো মানুষ কি চায়? যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন কি চান? ভাই আমি একটা সুখ চাই, শান্তি চাই, আমার জীবনটা যাতে সুন্দর হয় তাই চাই। আমি চাঁদে যেতে চাই না, আমার বিরাট গাড়ি থাকতে হবে, আমার এরোপ্লেন থাকতে হবে, আমার একটা ভালো বাড়ি থাকতে হবে, সেটার দরকার নেই। কিন্তু অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের তো ব্যবস্থা লাগবে। আমি যাতে খেয়ে পরে বাঁচতে পারি, আমি যাতে থাকার একটা জায়গা পাই, আমার ছেলে মেয়ে যারা আছে তারা যাতে মূর্খ অপগণ্ড একেবারে সমাজেই যাদেরকে ঘৃণা করে এই রকম না থাকে, তাদের যাতে মানুষের মতো গণ্য করা যায়, সেরকম হোক। এক কথায় সবাই চাই সুখ। কে না চাই বলেন? ওই দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রেসিডেন্ট, উনিও সুখ চান। এমন একটা দেশ, প্রধানমন্ত্রীরও সুখ তাই আছে। শেখ হাসিনার সুখ আছে এখন? 15 বছর প্রধানমন্ত্রী ছিল, ওর মধ্যে দুঃখী মানুষই তো নাই এখন। আবার দেখেন তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন খালেদা জিয়া, উনি ওই 15 বছরে সমান কষ্ট ভোগ করেছেন। তারপরে যখন হয়তো সুখের মুখ দেখবেন, তখন এমন ভাবে অসুস্থ যে মানুষের সামনে আসতেই পারেন না, কথাও বলতে পারছে না ঠিক মতো। আমি কি চাই? লড়াই করছি কেন? আমাদের সংগ্রামটা কিসের? আমি খুব সহজভাবে বলি, যারা এরকম করে বলে না রাজনীতি এমন করার দরকার কি, রাজনীতি ভালো জিনিস, আমি তাদের বলি ভাই রাজনীতি না করেন, নিজের জীবনের জন্য তো একটা নীতি আছে আপনার। আপনি এক ধরনের জীবন তো চান, যে এরকম একটা জীবন চাই যাতে আমি ভালোভাবে চলতে পারি, মানুষের মতো থাকতে পারি। যেমন ভিক্ষুক ভিক্ষা চায়, যা তা ব্যবহার করে মানুষ, ওকে ভিক্ষা দেবে কেন? তার তো কোনো দায়িত্ব পড়েনি। আমরা কি ভিক্ষুক হয়ে বাঁচতে চাই? আমরা কুকুরের মতো বাঁচতে চাই? আমরা বাঁচতে চাই আমাদের সম্মান নিয়ে। আমি পরিশ্রম করব, আমার যে মেধা আছে, যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে পরিশ্রম করব, তার বিনিময়ে আমি যা অর্জন করব তা দিয়ে যেন আমার জীবনটা মোটামুটি ভালোভাবে চলে। খেয়াল করবে এতগুলো কথা কেন বলছি? বলছি এই কারণে, আপনি যে সরকারকে বিবেচনা করেন সেই সরকারের কাছে মানুষের তো এটাই দাবি। সরকারগুলো কেন? কারণ আলাদা আলাদা করে আপনি আপনার নিজের সুখ আনতে পারবেন না। পুরা দেশ জুড়ে যদি না হয় তাহলে পারবেন না। আপনি একা একা চাইলে থেকে মিরপুর যেতে পারবেন? কোনো সরকার নাই, কোনো বাস নাই, রাস্তাঘাট নাই, কিভাবে যাবেন? ওই আগের গ্রামে যেরকম চলতো সেরকম জীবন তো না। আমরা জীবনটা চাচ্ছি এরকম যাতে জীবনটা গতিময় হয়, আমরা গতির সাথে যেতে পারি এবং আমরা আমাদের জায়গা মতো, প্রয়োজন মতো পৌঁছাতে পারি। সেই রকম আমরা আমাদের পেটের ক্ষুধা যাতে আমাদের সময় অনুযায়ী নিবারণ করতে পারি, সেরকম চাই। সেটার জন্যই একটা অ্যাডমিনিস্ট্রেশন লাগে, তার জন্য গভর্নমেন্ট। আমরা এরকম কথা বহুবার বলেছি। স্বাধীনতার এই 50-52 বছর
আমাদের সেই রকম কোনো সরকার আসেনি। আমরা সেরকম কোনো সরকারের কাছে যেতে পারিনি যে সরকার আমাদের জন্য একটা সুন্দর জীবন অন্তত চেষ্টা করে যাবে, সেরকম আমরা ভালো করে দেখতে পারিনি। এইবার যেভাবেই হোক না কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ আশা করেছিল সেই রকম একটা কিছু হবে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, অবশ্য আপনাদের কাছে জিজ্ঞেস করার কোনো মানে নাই, আপনারা তো কষ্টে আছেনই, না হলে এখানে আসছেন কেন? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ওই রকম জীবনে দেখা পাচ্ছেন, এক কথা কি বলবেন জবাব? নাকি আমার প্রশ্ন বোঝেননি? প্রশ্ন বোঝেননি? আপনি যেরকম জীবন চান ওরকম জীবন পেয়েছেন সে কথা আমি বলছি না। ওই রকম জীবন পেয়েছেন তা আমি বলছি, ওই রকম জীবন দেখছেন কি আগামী 5 বছর, আগামী 6 বছর, আগামী 1 বছর পরে দেখতে পারবেন সেরকম কোনো সম্ভাবনা দেখছেন? কি করবেন তাহলে বলেন তো? আমাকে যখন কেউ এরকম সভাগুলোতে ডাকে না, তখন আমি মনে করি, দেখেন নিজের ভাগ্য তো নিজেরই করতে হয়, কিন্তু নিজের ভাগ্য একা একা আবার করা যায় না, সেই জন্য সবাই মিলে চেষ্টা করতে হয়। আর সেই চেষ্টা মানে কেবল লড়াই করা নয়, কেবল মারামারি নয়, কেবল মিছিল করা নয়, সেই চেষ্টা মানে হচ্ছে আসলেই যাতে আমি আমার সম্পদ তৈরি করতে পারি, নিজের জীবনকে সম্পদশালী করবার জন্য। তাই তো সেই রকম সংগ্রামও করতে পারছেন না আপনাদের। এই যে আউটসোর্সিং, আমার কাছে খুব অবাক লেগেছে। ঠিকাদার কেন এখানে? আউটসোর্সিং এ ঠিকাদার কেন হবে? মানে আমি, আপনাদের নেতারা আমাকে একটা পত্রিকার লেখার কথা বললেন যে ওই লেখাটা পড়বেন, হয়তো আমাদেরটা বুঝবেন। আমি পড়েছি, মানে কালকে রাত্রে প্রায় ধরেন 11:30টার দিকে আমি ঢাকা পৌঁছেছি। বিদেশ ছিলাম, অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ নই, কিন্তু তারপরেও এগুলো পড়তে পড়তে আমার মনে হলো যে আমার দেওয়া দরকার। কথা বলি, অনেকে আছেন তারা মনে করেন আরে এইটার মধ্যে তো কোনো মিডিয়া নাই, এই জায়গাতে পত্রিকায় নিউজ ছাপা হবে না, টিভিতে দেখাবে না, তো ওইখানে গিয়ে কী লাভ? কিন্তু আমার কাছে মনে হলো যে এই যে সংগ্রাম আপনারা করছেন, এই সংগ্রামের স্বরূপটা আমি একটু বুঝি। কীরকম সংগ্রাম করছেন, কীরকম কষ্ট করছেন, কি আশা করেন এই সংগ্রামের বিজয় সম্পর্কে, আপনারা জিতবেন, যা চাচ্ছেন সেটা পাবেন, সেরকম সম্পর্কে আপনাদের নিজেদের কতদূর বিশ্বাস আছে আমি প্রশ্ন করছি না, আমি বুঝতে চাইছি, সেই জন্য আসি। কেন? আচ্ছা, একটা অফিসে মনে করেন যত কর্মচারী লাগবে, একটা হসপিটাল হোক, একটা কর্পোরেশন হোক, বা যে কোনো জায়গাতে হোক, সেইখানে সরকার নিজেই একটা বৈষম্য করছে, এইটা হবে স্থায়ী, এইটা হবে অস্থায়ী, এটাকে বরখাস্ত করা যাবে, এইটার কিন্তু কোনো আইনগত ভিত্তি নাই। এগুলো কেন? আপনি খুব সরাসরি বলতে পারেন, এই রাষ্ট্র, এই পুরা প্রশাসন চলবার জন্য আমার এতগুলো লোক দরকার, আমি এতগুলো লোকের বেতন দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই। সরকারের কাছে টাকা তো নাও থাকতে পারে। বাংলাদেশ প্রথম যখন বাজেট করেছিল, সেই বাজেটের পরিমাণ কত ছিল কেউ জানেন? কয়েক হাজার কোটি টাকা মাত্র। এখন বাংলাদেশের বাজেট 8 লক্ষ কোটি টাকা। সেই প্রথম বছরে আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই, ধরেন 30-35 হাজার কোটি টাকা দিয়ে পুরা দেশের খরচ চালানো হয়েছিল। এখন 8 লক্ষ কোটি টাকা আমরাই তো দিচ্ছি। এটা নিশ্চয়ই শেখ হাসিনা, খালেদা জিয়া নিজের পকেট থেকে দেননি, অথবা এখন ডক্টর ইউনূস তার পকেট থেকে দেন না, এটা আমাদেরই টাকা। সেই টাকা দিয়েও আমরা আগের চাইতে ভালো আছি, সে কথা বলতে পারছি না। আমি আপনাদের সবাইকে বলি, যারা বলে না রাজনীতি বা এগুলো বড় বড় মানুষের ব্যাপার, ওগুলো আমরা কি বুঝি, আরে রাজনীতি তো আমি যা বলছি এটাই রাজনীতি। আপনার জীবন চলবে কেমনে, আপনার জীবন সংগ্রামটাই রাজনীতি। আপনার জীবনকে আরো ভালো করতে পারেন কি আপনি, সেটাই রাজনীতি। আমি আপনাদেরকে কিন্তু হয়তো একটা আশার কথা শোনাবার জন্য আসিনি, আমি আপনাদেরকে কতগুলো বাস্তবতার কথা বলছি, যে এই বাস্তবতাগুলো বুঝে লড়াইটা যদি করতে পারি তাহলেই হয়। প্রফেসর ইউনূস এগুলো সবই জানেন, আপনাদের নেতারাই আমাকে বলেছেন, আমি পত্রিকায় পড়েছি, আপনারা দেখেছেন, তারা বলেছেন এত বড় বৈষম্য এখানে চলতে পারে না, এইভাবে কেন ঠিকাদাররা এগুলো একটা বাহাদুরি করবে, তারা আবার টাকা বেশি নেয় কিন্তু বেতন কম দেয়। মানে কত রকম জোচ্চুরি আছে, ম্যান পাওয়ারে যেরকম করে না,
চাকরি আছে বলে আপনাকে একটা আকাবা ধরিয়ে দেয় বা একটা ভিসা ধরিয়ে দেয়, গিয়ে দেখে যে কোনো চাকরির খবরই নেই, কেউ চেনে না। এইসব প্রতারণা চলে দেশের মধ্যে, এইখানেও তো এরকম ঘটনা ঘটে। তো এটা বন্ধ করবে কি? বন্ধ করবার দায়িত্ব তো সরকারেরই, এবং সরকার করতে পারে, কারণ সরকারের হাতে ক্ষমতাটা আছে। আমি আবার বলি, আমি এই কথা বলছি যে আজকে বলছি কালকেই করে ফেলা যাবে, কিন্তু দেখতে হবে যে উনি এটা করতে চান। সরকার সর্বশেষ কি বলেছেন? আপনারা যে এত বৈষম্য বিরোধী করলেন, যে বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কোন কোন জায়গায় কোন কোন বৈষম্য কমিয়েছেন বলেন, একটা উদাহরণ বলেন। বলতে পারবে না। বলতে পারবে না কেন? সব রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এমনি এমনি ভাব করে কি রাজনীতি খুব ভালো জিনিস নয়, রাজনীতি ভালো মানুষ করে না। আমরা কোনো রাজনীতি করি না, আমরা পেশাজীবী ছিলাম, দেশের ভালোবাসার কথা ভেবে, দেশপ্রেমের কথা ভেবে আমরা এখানে কাজ করতে আসছি। কিন্তু দেশ যে শাসন করছেন সেটাই তো রাজনীতি। এই যে আপনাদের যে বেতনের ব্যাপারে, আপনাদের চাকরি স্থায়িত্ব করার ব্যাপারে, আপনাদের বৈষম্যের ব্যাপারে কিছু করছে বা করছে না, সেটা তো রাজনীতি। কারো জন্য তো করছে। আমরা কত বক্তৃতা করেছি আগে, লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে, শোধ দেয় না। ব্যাংক থেকে ঋণ নিয়েছে, শোধ দেয় না। তার বিরুদ্ধে ব্যাংকও কিছু করে না, সরকারও কিছু করে না। আর 1000 টাকা ঋণ নিয়েছে কৃষক গ্রামের মধ্যে, তার কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে চলে যায়। এটাই তো দেশ। আর এই দেশটা বদলাবার জন্যই আমাদের লড়াই। আমি এই জন্যেই আপনাদের এখানে আসছি, যে আমি আপনাদের সাথে প্রথম কথা আমি যতদূর বুঝেছি ততদূর আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই, সেটা করতে আসছি। আমি আছি আপনাদের সঙ্গে লড়াইয়ে, যেখানে যেখানে চাইবেন, লড়াইয়ে যেখানে যেখানে চাইবেন সেখানে সেখানে আমি থাকবো। আর হ্যাঁ, আমার একটা সুবিধা নিশ্চয়ই আছে, এতগুলো বছর ধরে করছি। প্রফেসর ইউনূসের কথাই বলেন, আর উপদেষ্টা যারাই আছেন তাদের কথা বলেন, তাদের সাথে আমার মাঝে মাঝে ঘটনার কারণে দেখা হয়, কথা বলবার সুযোগ আছে। ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন, তাদের সাথে বলতে পারি। আমি এই কথা তাদেরকে বলতে পারবো, যেমন মাঝে মাঝে বলি, যেমন এখানে বললাম, হয়তো এটা একটা যদি ভিডিও করি তো ভিডিওতে সারা দেশের লোক দেখবে, এবং সেইখানে আমি এই কথা বলবো। এখন তো বলছি যেরকম, এটাও হয়তো ভিডিও হচ্ছে। আমার সাথে আমাদের ছাত্র ঐক্যে যে নেতা আছে, এটা করেন মাঝে মাঝে, অন্যান্যরাও আসে। সবার কাছে যাক যে বৈষম্যটা কীরকম করে আছে, এবং সেটা কোনো কিছু মোকাবেলা করা হচ্ছে না। এই যে ধরেন সংস্কার নিয়ে এখন খুব চর্চা হচ্ছে না, আজকের পত্রিকা, জানি না সবাই পড়েছেন কিনা বা কেউ কেউ পড়েছেন কিনা, বলেছে আজকের মধ্যে দ্বিতীয় পর্যায়ে সংস্কারের আলোচনা শেষ করতে চাই। সরি, আমার কাছে পেপার আছে, পেপারের মধ্যে কি লিখেছে জানেন? মৌলিক সংস্কারের সব বিষয়ে ঐকমত্য হয়নি। এটাই চলছে। কিন্তু মৌলিক সংস্কার কি? আপনাদের বেতনের না, আপনাদের জীবনের না। মৌলিক সংস্কার মানে আপনাদের বেঁচে থাকবার জন্য যেটা, ওইখানে তো আমরা হাতে দিতে পারিনি। বরঞ্চ হচ্ছে যে কে কত লুট করেছে সেটার ব্যবস্থা কি, ইলেকশনটা কোনভাবে হবে সেটা কি করা যায় যাতে সবাই ভোট দিতে পারে, সেগুলো দরকার আমি বলছি। কিন্তু জীবনের সাথে যেটা একদম সরাসরি যুক্ত, তার মধ্যে সংস্কার যেতে পারেনি। কেন পারেনি? কারণ দোষ বলবেন না, রাজনৈতিক দলগুলো তাই চাই। রাজনৈতিক দলের লোকজনের মধ্যে এই দাবির প্রতি সমর্থনের বক্তব্য যতখানি দেবে, তার চাইতে বলবে ভোট কবে দিচ্ছ সেটা বলো। তার কাছে তো ভোট দরকার। খারাপ বলেন না, খারাপ বলেন না, ভোটও তো দরকার। নাহলে গায়ের জোরে ক্ষমতা নিয়ে আপনি তাই মানবেন দেখি, অতএব ভোট চাই। কিন্তু ভোট যেমন দেবেন, ভাতের ব্যবস্থা তো বলতে হবে। এই লড়াইয়ের মধ্যে আমরা ঢুকতেই পারি। যদি ঢুকতে পারতাম তাহলে কিন্তু আপনাদের আজকে এইভাবে হয়তো কথা বলতে হতো না। আমি জানি না আপনাদের সঙ্গে সরকার এরপরে কখনো বসছে কিনা, কথা বলেছে কিনা, কিছু এগুলো সম্পর্কে কি করবে। যতগুলো পেশাজীবী চাকরিজীবী আন্দোলন করেছেন তাদের সবার সাথে বা তাদের যতজনের সাথে আমি কথা বলতে পেরেছি, প্রায় সবাই বলেছেন সরকার তাদের কথা শুনে না। কেবল এই যে বেসরকারি শ্রমিক ঐক্য পরিষদ না কি বলে, কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলন করবার পরে তাদের একটা পে স্কেলের কথা সরকার বলেছে। তার মানে আন্দোলন করলে কিছু কিছু দাবি আদায় করা যাবে। ওই আন্দোলন করবেন। আপনারা যেগুলো বলেছেন এর মধ্যে এই দাবিগুলো আমি বলছি, হয়তো ধরেন বিস্তারিত যেগুলো আছে তার মধ্যে আরও কথা বলবার থাকতে পারে, সব আমি এত করে পড়িনি। কিন্তু সাধারণভাবে এই যে এই দাবিনামার মধ্যে যেগুলো বলেছেন, এই দাবিগুলো খুবই ন্যায্য। মানে বাঁচবার জন্য মিনিমামটুকু চাইছেন আপনি,
বড় কিছুই চাননি। একটু একটু এইটার উপরে সরকার তো বলতে পারবে না সময় কোথায়, সরকারের কত ঝামেলা, তার দেশের বিদেশের এই পার্টির ওই পার্টির, পার্টিতে ঝগড়া সব চলছেই। কিন্তু সব কিছু ছাপিয়ে যদি এরকম করা যেত যে আমাদের একদম ন্যূনতম বাঁচার জন্য আমরা সব দলগুলো একমত থাকি, তাহলে ভালো। আমি জানি না, আপনারা আমার কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তাতে অনেকের নাম ছিল যারা এখানে আসবার কথা, আমি পড়েই আসছি, কাউকে আমি চিনি, তাদের কেউ আসেননি, কারণ আমি জানি না। আর মানে এই যে এই কথাগুলো কে পালন করবে বলেন তো? এই সরকার তো নাই আর ক্ষমতায়। আপনারা বলছেন এইগুলো মানতে হবে, না যদি মানো অত তারিখ থেকে আমরা কিন্তু ঘেরাও বা কিছু একটা করবো হয়তো ভাবছেন। ওরা বলবে বাবা পারলে আমি কালই চলে যাই, তোরা যা পারিস কর। কারণ এই সরকার তো ভোট করছে না, এই সরকারের কোনো পার্টি আছে? অতএব এই সরকারের সরাসরি দায়িত্ব নাই। আছে, নিশ্চয়ই আছে, তারা ক্ষমতা আছে, তাদের দায়িত্ব আছে না? কিন্তু ওরা মনে করছে যে আমরা তো আর চিরদিনের জন্য নই, বা আমরা দীর্ঘদিনের জন্য নই, থাকবো আর বড় জোর 7 মাস 8 মাস, তারপরে যারা আসবে তারা করবে। এরপরে কি আসবে? ভোট হবে তো নাকি? ভোট হলে কে আসবে কি জানি, কারো নাম বলা তো মুশকিল। আর আমি যদি এখান থেকে বলি তাহলে মনে হবে যাবে পাবলিসিটি করছি বোধহয় সেই দলের। যেই আসুক সেই দল এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে? আমি বলি মানে কোন দলের বিপক্ষে বলছি না, কোন দলের পক্ষে বলছি না। আমি তো একটা দল করি, আমি আর জান দিয়ে ওই দল করি। আমি চাই ওই দলই শক্তিশালী হোক, ভালো হোক। আমি চাই আপনারা সবাই আমার দলে যোগ দেন, কিন্তু এখন আহ্বান করছি না, কথার কথা বলছি। প্রত্যেকেই তাই চাইবে, কিন্তু সেই দলের সাথে সাথে তার চেয়ে বড় কথা হলো সাধারণ মানুষের জীবনের প্রশ্নে যেটা, সেইটা বলতে হবে যে আমি এটা করতে চাই। যারা ক্ষমতায় যাবেন বলে মনে হয়, তারা যদি জনগণের ন্যায্য দাবির প্রতি অঙ্গীকার না করেন তো ক্ষমতায় যে করবে কেন? আপনাদের সেই রকম আন্দোলন করতে হবে। আমি মাহমুদুর রহমান মান্না এসে যদি খুব সুন্দর একটা বক্তৃতা করি, কিচ্ছু আসে যায় না, ওরা শুনবে? যারা ক্ষমতায় যাবে তারা শুনবে? তারা যদি এসে বলে হ্যাঁ এই দাবিগুলো ঠিক, আমি অঙ্গীকার করছি, এইটা আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ক্ষমতায় যাবার পরেও আবার 2 নম্বরই করতে পারে, বেইমানি করতে পারে, কাজ করবে না। আপনি তখন বলতে পারবেন আপনি কিন্তু মিথ্যা কথা বলেছিলেন সেদিন। মানুষের কাছে বলতে পারবেন তোমরা ভোট দিয়েছো বটে, কিন্তু এই দলও আমাদের সেই দল নয়। আর যদি এখনই বোঝাতে এখনই ভোটই দিয়ে থাকে, উস্কালাম নাকি কাউকে? একটু উস্কালাম কেন? আমি ভালো মানুষের পক্ষে বলবো, আমি যাকে বিশ্বাস করতে পারছি না, ভরসা করতে পারছি না, যার উপরে আমি আমার জীবনের সুখ সমৃদ্ধি উন্নতির ব্যাপারে নির্ভর করতে পারছি না, আমি তার পক্ষে কথা বলবো কেন? অতএব আপনাদের বক্তব্য হবে কি, এই যে দাবিগুলো আপনারা দিয়েছি, এই দাবি আপনারা যুক্তি দিয়ে বলেন আমরা কোনটা ভুল বলছি। যদি ঠিক হয় তাহলে এই দাবি আপনারা পালন করবেন, অন্তত চেষ্টা করবেন, সেই অঙ্গীকার করেন, নাহলে ভোটই দেবো আপনাদেরকে। ভোট দিতে মানা করছি না, আমি আমার কথা বলছি, তাই বলবো আমি। কেন? কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বাধ্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতে পারবেন না। মানে এটা তো খুবই স্বাভাবিক কথা বলেন। আমি আবার বলি, আমি চাকরি করব ওনার, আর দালাল হচ্ছেন উনি আমার চাকরি দেবেন, এটা আবার কি? কেন থাকবে তা? যদি এরকম হয় যে উনি এনাকে এই দায়িত্ব দিয়েছেন যে উনি এতগুলো লোকের ইন্টারভিউ করতে পারবেন না, ইনি তাদের সাথে কথাবার্তা বলে ঠিক করে দেবে, আচ্ছা এই লোকগুলো আমি মনে করছি ভালো, উনি তাদের দেবেন, সেটা একটা হলো। কিন্তু উনি এমনভাবে দায়িত্ব দিয়েছেন যে ওনার কোনো দায়িত্ব নাই আর। মানে এখন আপনারা গিয়ে যে বলবেন আমাদের এই চাকরি এরকম কেন হলো, তারা বলবো বাবার এই চাকরি তো আমরা দিই, চাকরি তোমরা তাদের মাধ্যমে পেয়েছো, সরকারি কোনো দায়িত্ব নেই। এই জায়গায় কেন সরকার থাকবে? সরকার বরঞ্চ এই দায়িত্বটা দিবে। এবং এই যে এখানে অনিয়ম দুর্নীতি যা হচ্ছে, শোষণ বঞ্চনা যা হচ্ছে, সেগুলো বন্ধ করবার ব্যাপারেও তারা তাদের একটা ভূমিকা রাখবে। আমি কথা বাড়াবো না, এমনিতে দেরি করে এসছি।
আর তার চাইতে বড় কথা হচ্ছে, আমি মনে করি যত পরিশ্রমী মানুষ আছে, মেহনতি মানুষ আছে, যত গরিব মানুষ আছে, তারা যত বেশি ঐক্যবদ্ধ হবে, তারাই তো কোটি কোটি। 20 কোটি লোক যদি হয়, তাহলে তার মধ্যে দরিদ্র লোক কত বলেন তো? কত মনে হয় আপনাদের? 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি গরিব, যদি তার মানে 2 কোটি বড় লোক আছে দেশে? নাই। তো সবই তো গরিব। সেই মানুষগুলো মিলে যদি একটা কর্মপদ্ধতি বার করতে পারে, সেই মানুষগুলো যদি মনে করে যে হ্যাঁ এইভাবে করলে দেশটা ভালো হবে, সেই মানুষগুলোর পরামর্শে যদি পার্টিগুলো তাদের কাজকর্মগুলো করে, তাহলে হতে পারে। আপনারা সেই পথে যান। আপনাদের দাবির কথা বলেছে, এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করবার সাথে সাথে আমি বলছি, এই দাবি আদায়ের জন্য যে প্রোপাগান্ডা, যে ক্যাম্পেইন এবং যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন, আমি তার সাথেও একাত্ম থাকব। আমি চাইব যে একটা ন্যায্যতার সংগ্রাম আপনারা গড়ে তোলেন, নিজেরা ঐক্যবদ্ধ হন, অন্য যারা যারা আছে তাদেরকেও ঐক্যবদ্ধ করেন। আমি বিশ্বাস করি পৃথিবীর বহু দেশ তাদের অবস্থা পরিবর্তন করতে পেরেছে, কিন্তু সেটা করতে পেরেছে নেতৃত্ব, যারা সরকারে আছেন তারা তাদের আন্তরিকতা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, মেধা দিয়ে সেই পরিবর্তনটা এনেছেন। আমাদের এখানেও সেই রকম একটা সরকার, সেই রকম একটা কিছু লাগবে। ভালো থাকবে সবাই। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।